নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব, যার হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়া নিয়ে সবার মনে প্রশ্ন রয়ে গেছে। নেতাজি শেষ জীবন অবধি কোথায় ছিলেন? কেন তিনি নিরুদ্দেশ হয়েছিলেন? আদৌ কি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল, নাকি তার মৃত্যুর পিছনে রয়েছে বড় কোনো রহস্য? সবকিছু একটা প্রশ্ন চিহ্নের মতন আপামর বাঙালিকে তাড়া করে বেড়াচ্ছে। এইসব রহস্য জানার জন্যই তৈরি হয়েছে মিশন নেতাজি। বাংলা চলচ্চিত্রে নেতাজিকে নিয়ে একটি সিনেমাও তৈরি হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল গুমনামি বাবা, যেখানে দেখানো হয়েছিল নেতাজি তার নিজের ইচ্ছে সমস্ত কিছু থেকেই দূরে সরে গিয়েছিলেন এবং নিজেকে একটি ঘরে বন্ধ করে রেখেছিলেন। কিন্তু সেই সবই অনুমানের ভিত্তিতে তৈরি। সোমবার মধ্যমগ্রামে দেশবরেণ্য বীর সেনা নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য এবং দেশপ্রেম সম্পর্কে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রচূড় ঘোষ, অনুজ ধর এবং কেতন সেনগুপ্ত। তাদের বক্তব্যে একটা কথা বারবার উঠে আসে নেতাজি সম্পর্কে। তারা যখন জানতে চায় বা সরকারের কাছে নেতাজি সংক্রান্ত তথ্য নিয়ে যায়, তখনই সরকার তাদেরকে প্রত্যাখ্যান করেন, যার পরে গড়ে ওঠে মিশন নেতাজি। এবং বাস্তবে এই গুমনামি বাবা বলে কিছুই নেই। এছাড়াও মিশন নেতাজির প্রতিষ্ঠাতা চন্দ্রচূড় ঘোষদের আলোচনায় উঠে আসে সরকারি নথিতে গুমনামি বাবার যে স্যাম্পেলে ডিএনএ টেস্ট হয়, সেই ডিএনএ টেস্টে নেতাজি পরিবারের সাথে কোনো ম্যাচ করেনি। তবে মিশন নেতাজি জানান যে 7টি দাঁত পাওয়া গেছিল গুমনামি বাবার, তার মধ্যে 2টি দাঁতের ডিএনএ টেস্ট হয়েছিল, বাকিগুলো টেস্ট করা হয়নি। দেখুন, মিশন নেতাজির যে আমরা যখন গঠন করি মিশন নেতাজি 2005 সালে, তখন আমাদের সামনে দুটো খুব পরিষ্কার লক্ষ্য ছিল। এক, মুখার্জি কমিশনের রিপোর্ট তখনই খারিজ করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, এবং নেতাজির অন্তর্ধান সংক্রান্ত যাবতীয় প্রশ্ন সেগুলোকে চেপে দেওয়া হয়েছিল। খুব মানে ইচ্ছাকৃতভাবে সেগুলোকে চেপে দেওয়া হয়েছিল, যেটা যাতে এই ব্যাপারটা না ওঠে। এবং সেই সময়ে আমাদের সাধারণ মানুষ হিসেবে যা করার ছিল, আমাদের কাছে একটা বড় প্রশ্ন হয়ে দেখা দেয় যে কী করতে পারি। তখন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পাস হয় এবং আমরা এইটা রিয়েলাইজ করি যে নেতাজির অন্তর্ধান সংক্রান্ত যত ফাইল আছে, যত ডকুমেন্টস আছে, প্রায় সবটাই তখনও পর্যন্ত ক্লাসিফাইড, অত্যন্ত গোপনীয় কনফিডেন্সিয়ালি নানা রকম মার্ক হয়। তো এগুলো সব ক্লাসিফাইড ছিল, এগুলো সাধারণ মানুষের কাছে অ্যাক্সেসেবল ছিল না। আমি যদি নিজে ইন্ডিপেন্ডেন্টলি পড়তে চাই, সেটা কোনো উপায় ছিল না। এবং দুঃখের কথা, সেই সময় যারা ঐতিহাসিক ছিলেন, যারা প্রফেশনাল হিস্টোরিয়ান, তারাও এই ইস্যুটা নিয়ে ইন্টারেস্টেড হন এবং তারাও ডিক্লাসিফিকেশনের জন্য কোনো দাবি জানাননি। ফলে আমরা মিশন নেতাজি তৈরি করে এই দাবিটাকে প্রথম তুলি, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট নিয়ে। পরের পর আমরা নথিগুলোকে চাইতে থাকি। সরকার আমাদের বারবার রিফিউজ করে, কিন্তু এই যে সংঘর্ষটা চলতে থাকে, ক্যাম্পেইনটা চলতে থাকে, তার ফলে প্রথমে 2007 সালে, তারপর 2010 সালে 10,000-এরও বেশি নথি ডিক্লাসিফাই করা হয়। এবং ভারতের ইতিহাসে এটা প্রথম যে একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনের প্রচেষ্টার ফলে এত ডকুমেন্টস ডিক্লাসিফিকেশন হলো। এবং সেই ডিক্লাসিফিকেশন হওয়ার জন্য যে তথ্যগুলো পরপর আমাদের সামনে উঠে এলো, তার ফলেই পরবর্তীকালে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং কেন্দ্রে বিজেপি সরকার তাদের পদক্ষেপগুলো নেন আরও ডিক্লাসিফিকেশনগুলো করার জন্য। সেই ডিক্লাসিফিকেশন প্রসেসটা এখনও শেষ হয়নি, ফলে আমাদের কাজটা সেইখানে বলতে পারেন খানিকটা অসম্পূর্ণ। ইন্টেলিজেন্স ফাইল কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোর বলুন, বা রয়ের বলুন, বা মিলিটারি ইন্টেলিজেন্সের বলুন, সেগুলোকে ডিক্লাসিফাই করতে হবে। নেতাজি সংক্রান্ত যা কিছু আছে, এবং নেতাজি সংক্রান্ত অনেক ইন্টেলিজেন্স ফাইল রাজ্য সরকারগুলোর কাছেও পড়ে রয়েছে, সেইগুলোকেও ডিক্লাসিফাই করতে হবে। এটা ট্রান্সপারেন্সি ক্যাম্পেনের একটা পার্ট হলো। দ্বিতীয় পার্ট হলো যে এই যে ডকুমেন্টগুলো বেরোলো, এটার উপরে বেস করে আমরা যে রিসার্চটা করেছি, যে অ্যানালিসিসগুলো করেছি, তার ফাইন্ডিং যেটা, সেই ডকুমেন্টগুলোর ওপর ভিত্তি করেই আমরা একটা খুব নির্দিষ্ট সূত্রে পৌঁছতে পেরেছি যে বড় প্রশ্নটা ছিল যে নেতাজির কী হলো, অন্তর্ধানের পর কী হলো, তার উত্তরটা আমরা খুব কনফিডেন্টলি বলতে পারি আজকে যে তার উত্তরটা আমরা আজকে জানি। এবং সেই উত্তরটা আমরা লোকের কাছে নিয়ে যাচ্ছি, তথ্য প্রমাণ সমেত তাদের কাছে প্রস্তুত করছি। অনেক গ্যাপ রয়েছে, সেই গ্যাপগুলো পূর্ণ করা যাবে যখন সরকার তাদের তরফ থেকে বাকি ফাইলগুলোকে ডিক্লাসিফাই করবেন।
মনে হয় না যে এই ফাইলগুলোকে তাড়াতাড়ি দ্রুত খুব সামনে আনা আমরা তো চাই যে কালকেই হয়ে যাক, কিন্তু আমরা চাইলেই তো সেটা হবে না। তার জন্য সরকার থেকে কতটা সুবিধা পাচ্ছেন? কোনো সরকার থেকে আমাদের কোনো সুবিধা পাইনি, বরং সরকার থেকে বিরোধিতাই আমরা পেয়ে এসেছি বরাবর। আজ পর্যন্ত সরকার এই যে বর্তমান কেন্দ্রে সরকার রয়েছেন, তারা যখন বিরোধী পক্ষ ছিলেন তারা তখন বলেছিলেন যে এইটার একটা সমাধান হওয়া উচিত, কিন্তু তারা ক্ষমতা আসার পর পূর্ববর্তী সরকারের লাইনেই চলছেন। ফলে সরকার তরফ থেকে এটা আমরা কোনো সাহায্য, কোনো দিকেই কোনো সাহায্য পাইনি। হ্যাঁ, এটা হয়েছে যে নেতাজি নিয়ে যে আলোচনাটা আমরা শুরু করেছিলাম টেকনোলজির মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা এতদূর আজকে ছড়িয়েছে যে একটা জনচেতনা তৈরি হয়েছে। তার ফলে নানা রাজনৈতিক দলের কাছে, নানা সরকারের কাছে এই মেসেজটা পৌঁছচ্ছে যে নেতাজিকে নিয়ে আলোচনাটা বাড়ছে, নেতাজিকে নিয়ে জানার ইচ্ছাটা বাড়ছে, ইয়াঙ্গার জেনারেশন আরও বেশি ইন্টারেস্টেড হচ্ছে। এবং ফলে যে চাপটা আসছে, পলিটিক্সটা কি, পলিটিক্সটা তো হচ্ছে পাবলিক ওপিনিয়নের প্রেশার। পাবলিক ওপিনিয়ন যা চাইবে রাজনৈতিক দলগুলোকে, সেগুলোকে ক্যাটার করতে হবে। তো নেতাজিকে নিয়ে যখন এই মানে গ্রাউন্ড লেভেল থেকে চাপটা তৈরি হচ্ছে, সেটার আপনারা সরকারের প্রতিফলন দেখতে পাচ্ছেন। যখন সরকার ট্যাবলো তৈরি করছে নেতাজিকে নিয়ে, বা লালকেল্লায় আজাদিন সরকারের 75 বছর উপলক্ষে পতাকা উত্তোলন হচ্ছে, বা আন্দামানের রিনেমিং হচ্ছে, বা আপনার ইন্ডিয়া গেটের সামনে মূর্তি বসানোর কথা হচ্ছে, সেইগুলো আজকে এইগুলো রিফ্লেকশনটা হচ্ছে। কিন্তু এটা এতটা হলেও মূল কথা থেকে কিন্তু এখনও দূরে সরে রয়েছে প্রায় প্রতিটা রাজনৈতিক দলই। এবং আমাদের লক্ষ্য সেই বিতর্কটাকে সেইখানে নিয়ে যাওয়া এবং তার সমাধানটা সরকারি লেভেলে স্বীকৃতি দেওয়ানো। অন্যদিকে মিশন নেতাজির অন্যতম আরেক প্রতিষ্ঠাতা অনুজ ধর তিনি বলেন যে কিছুদিন আগে এক অবাক করা তথ্য তার সামনে এসেছে যে তখনকার সময় ব্রিটিশ সরকার নেতাজির পরিবারের ওপর সর্বক্ষণের জন্য নজরদারি চালাতো এবং সেখান থেকে পাওয়ার সমস্ত খবর বা তথ্য তখন ব্রিটিশদের কাছে পাঠানো হতো, যেটা দেশের স্বাধীনতার সাথে বেইমানি করা হতো। देखिए जासूसी ये एक हमारे बड़ा खतरनाक चीज़ निकल के आई है। वो ये है कि हम बचपन में सुनते आए हैं, मैं दिल्ली में पैदा हुआ था, कि ट्रांसफ़र ऑफ पावर में कोई सीक्रेट क्लॉजेस हुई थी कुछ करके। तो अब ये कंफर्म हो गया है, कम से कम ब्रिटिश इंटेलिजेंस ने कंफर्म कर दिया कि कम से कम उनसे जुड़ी एक सीक्रेट क्लॉज थी, जिसके बारे में हमें हमारी सरकार ने कभी नहीं बताया। और वो क्लॉज जो पब्लिक हुई है उसके हिसाब से उन्होंने यहाँ पे एक ऑफ़िस खोला, सिक्योरिटी लिएजन ऑफिस करके, ऐसे लोग का, और भारत की आईबी उसको रिपोर्ट करा करती थी। और ये लोग ये भी हमारे बहुत विचलित करने वाला एक तथ्य सामने आया है कि नेताजी के परिवार पे जासूसी करके उसकी रिपोर्टें जो हैं ये लोग अंग्रेज़ों को इंडिपेंडेंस के बाद में दिया करते थे। तो ये तो गद्दारी है देश के साथ में। अब इसके बारे में लेके आवाज़ उठनी चाहिए थी, लेकिन बड़ी शर्म की बात है, कि बड़े दुख की बात भी है कि नेताजी के प्रकरण को लेकर के जो आवाज़ उठनी चाहिए बंगाल से वो नहीं उठ रही है। और यहाँ पे 40-42 मेंबर हैं पार्लियामेंट में बंगाल के। कोई कभी सुखेंदु बाबू उठाते हैं, एक आदमी या दो आदमी के उठाने से तो काम चलेगा नहीं। तो एक तो आवाज़ नहीं उठ रही है। और एक बहुत बड़ा चीज़ जो मैं चाहता हूँ कि आपके सामने आज बोलूँ, वो ये है कि पिछले कुछ सालों में बहुत रिसर्च हुई है और बहुत से डॉक्यूमेंट्स निकल के आए हैं, और वो ये स्थापित करते हैं कि भारत के आज़ाद करवाने में सबसे बड़ी भूमिका नेताजी सुभाष चंद्र बोस की थी। और लेकिन सारा क्रेडिट जो है महात्मा गांधी के नाम पे ट्रांसफ़र कर दिया गया, और उसके बाद से सरकार जो है पूरा पैसा खर्च करके गांधी जी का नाम दुनिया भर में, खासकर अमेरिका यूरोप में बहुत प्रचलित करते हैं, क्योंकि वो जो पूरी कहानी जो सुनाएगी वो दे दी है मैं आज़ादी बिना खड़क बिना ढाल, वो कहानी अमेरिका यूरोप में अच्छी बिकती है, चलती है वहाँ पे करके। अब वो समय आ गया है कि ये इस देश में काफ़ी अवेयरनेस है, लेकिन समय आ गया कि बंगाल से वो आवाज़ उठे कि इतना बड़ा अत्याचार हमारे साथ देश के साथ में हुआ, कि आज़ादी में नंबर 1 भूमिका महात्मा सुभाष चंद्र बोस की थी, लेकिन गांधी को उसका नाम क्रेडिट मिल गया। तो ये बदलना चाहिए, और यहाँ की असेंबली से मैं उम्मीद वो करूँगा कि वो रेजोल्यूशन पास करे, यहाँ के मेंबर्स ऑफ पार्लियामेंट हैं उसको रेज़ करे। बंगाल की पूरी भूमिका, ये पूरे फ्रीडम स्ट्रगल का हेडक्वार्टर्स आप कह सकते हैं। हमारे इतने ज़्यादा, आप आज अंडमान निकोबार में जाएंगे तो वहाँ पे सबसे ज़्यादा बंगाली लोग जो हैं लंदन में सबसे आगे थे करके। लेकिन वही प्रॉब्लम की बात है, मैं दिल्ली वाला हूँ, मैं दिल्ली से आता हूँ, कलकत्ता एयरपोर्ट पर तो महात्मा गांधी की गैलरी लगा रखी है वहाँ पे करके, और मैं आके देखता हूँ तो बहुत हैरानी होती कि यहाँ जब भी कोई घटना घटती है, सारे पॉलिटिकल पार्टी वाले महात्मा गांधी की मूर्ति नीचे जाकर बैठ जाते हैं। तो सुभाष बोस की मूर्ति नहीं है क्या कलकत्ता में क्या? और बहुत तकलीफ़ होती है बोलने की, गांधी भक्ति का जितना मुझे यहाँ दिखाई देती है उतनी तो मुझे गुजरात में भी नहीं दिखाई देती। होकर के इकट्ठा जिस जोश से बंगाल के एमपी बोलते हैं,
उतनी जोश से नेताजी की बात करना शुरू कर देंगे, उसके बाद उल्टी गिनती शुरू हो जाएगी। मैं सवाल ये बताएं मुझे 40-50 साल में कितने बड़े बड़े बंगाली आप नाम लीजिए, चाहे वो कोई फिल्मकार हों, चाहे वो कोई स्पोर्ट्स के लोग हों, बड़े बड़े जो बहुत जाने माने जो विश्व ख्याति के लोग हैं, उनमें से कितने लोगों ने ये बात बोली है कि भारत के आज़ाद होने में सुभाष बोस की भूमिका नंबर 1 थी। वहाँ नॉर्थ इंडिया में सब कुछ खुल के बोलते हैं, हमारे हरियाणा के डिप्टी सीएम पब्लिकली बोल रहे हैं, जीडी बख्शी खुल के बोलते हैं, सुब्रमण्यम स्वामी खुल के बोलता है, खुल करके संघ के लोग बोल रहे हैं, खुल के और सब लोग बोल रहे हैं, हम लोग सारे खुल के बोल रहे हैं कि भारत को आज़ाद होने में सबसे बड़ी भूमिका नेताजी सुभाष चंद्र बोस की थी। तो बंगाल में क्यों नहीं आवाज़ उठती करके। और मैं आपको एग्जाम्पल दे सकता हूँ कि मेरा ये दावा है आप लोग के सामने कि गांधी भक्ति में आप नंबर 1 है पूरे देश के अंदर। आपसे बड़ा गांधी भक्त कोई नहीं है पूरे देश के अंदर। तो ये बड़ी विडम्बना है देश की कि जिन लोगों ने आज़ादी की लड़ाई में लीड किया था और जहाँ से निकले हुए नेताजी ने देश को आज़ाद कराया, आज उस नेताजी की बात यहाँ पे लोग नहीं होती, यहाँ पे लोग गांधी भक्ति कर रहे हैं बैठ करके। मेरा नाम अनुज धर है और मैं एक ऑथर हूँ। এই সমস্ত তথ্য মিশন নেতাজি থেকে পাওয়া। দীপ ব্রহ্মচারী রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। মোটরসাইকেল কেনার উপরে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। এছাড়াও রয়েছে প্রত্যেকটি গাড়ি কেনার উপর ৯,০০০ টাকা ছাড়। দেরি না করে এখনই চলে আসুন আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ফোন 8336968741 এবং 8584074199। ক্যালকাটা কুইন ব্যাংকোয়েট অ্যান্ড গেস্ট হাউস। এই অঞ্চলের সব থেকে বড় ১০,০০০ স্কোয়ার ফিট জায়গা বিশিষ্ট ১,০০০ লোকের অনুষ্ঠানের সেরা ব্যাংকোয়েট। আছে ফুড এবং অ্যাকোমোডেশনের সুবিধা। 3 স্টার ক্যাটাগরির গেস্ট হাউস রয়েছে ক্যালকাটা কুইনে। সিজন টাইমের ভিড় এড়াতে ব্যাংকোয়েট এবং গেস্ট হাউস বুকিং করুন আজই। ক্যালকাটা কুইন ব্যাংকোয়েট অ্যান্ড গেস্ট হাউস, বিটি রোড, তেঁতুলতলা, আগরপাড়া, সুজুকি শোরুমের উপরে 3rd and 4th ফ্লোর। ফোন এবং হোয়াটসঅ্যাপ 8481032288। শিবানী সুইটস, ভালোবাসার মিষ্টি শিবানী সৃষ্টি। সাথে পাচ্ছেন উত্তর ভারত ও দক্ষিণ ভারতের সমস্ত নিরামিষ খাবার। শ্যামবাজার থেকে শিলিগুড়ির মধ্যে সম্পূর্ণ নিরামিষ খাবার পেতে আজই আসুন শিবানী সুইটসে। আমাদের প্রসাধন শাখা ঠাকুরকন্যার সোদপুর। মা কালী সার্ভিস, সব রকমের এসি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর সার্ভিস এবং রিপেয়ারিং করা হয়। বাড়িতে গিয়ে পরিষেবা দেওয়ার সুব্যবস্থা আছে। শান্তিপুর থেকে সোনারপুরের মধ্যে। ঠিকানা রুইয়া পূর্বপাড়া 56 নম্বর বাস স্ট্যান্ড, কল্যাণী হাইওয়ে। আমাদের যোগাযোগ 9051263577, এছাড়াও 9062495517। রতনলাল ঘোষ, ফিনান্সিয়াল কনসালটেন্ট। আমাদের কাছে আপনাদের জন্য রয়েছে লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজিট, মেডিক্লেম এবং ট্রাভেল ইন্স্যুরেন্স সহ রয়েছে একাধিক সুযোগ সুবিধা। তাই আপনার ইন্স্যুরেন্স সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নাম্বার 9831043528 অথবা 9230207893। Euro Kids, the best preschool in Barakpur. Here, children are taught with utmost care. Classes are also conducted online here. Now at Barakpur, for admission of your kids, please contact 9875554388 9123883669.